आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ব্যাকরণের পাঠ্য প্রত্যয় নিয়ে। এর আগে প্রত্যয়ের আলোচনা হয়ে গেছে। প্রত্যয় কাকে বলে, প্রত্যয়ের শ্রেণীবিভাগ আর প্রত্যয়ের প্রসঙ্গে ধাতু নিয়েও আলোচনা করে দিয়েছি। আজকে আরেকবার ডিটেলে আলোচনা হবে। প্রত্যয় কাকে বলে না, প্রত্যয় হলো অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি। তোমরা জানো যে প্রত্যয়ের কিন্তু কোনো অর্থ নেই। একটা বর্ণ প্রত্যয় হতে পারে বা বর্ণগুচ্ছ প্রত্যয় হতে পারে। এবং প্রত্যয় কোথায় বসে? প্রত্যয় কোনো ধাতুর শেষে বসতে পারে বা কোনো শব্দের শেষে বসতে পারে। তাহলে ধাতু বা শব্দের শেষে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি বসে কি কাজ করে? প্রত্যয়ের কাজ কি না, ধাতুকে একটা পূর্ণ শব্দে রূপ দেওয়া কিংবা একটা শব্দের অর্থের পরিবর্তন ঘটানো। তাহলে শব্দার্থের পরিবর্তন ঘটানো তথা নতুন শব্দ সৃষ্টি করা, নতুন শব্দ গঠন করা বা নতুন শব্দ তৈরি করা, আর ধাতুকে পূর্ণ শব্দে রূপ দেওয়া। তাহলে এই বৈশিষ্ট্যগুলোকে যখন আমরা একসঙ্গে জুড়ে দেব তখন তাকে প্রত্যয় বলা হবে, মানে প্রত্যয়ের সংজ্ঞা হয়ে যাবে। তাহলে যেসব অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের শেষে যুক্ত হয়ে ধাতুকে শব্দে পূর্ণতা দেয় কিংবা নতুন শব্দ গঠন করে অর্থাৎ শব্দার্থের পরিবর্তন ঘটায় তাকে প্রত্যয় বলে। এবারে বলো, প্রত্যয় কয় প্রকার? দুই প্রকার। কি কি? কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয়ের আরেক নাম কি? ধাতু প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয়ের আরেক নাম কি? শব্দ প্রত্যয়। তাহলে কৃত প্রত্যয় মানে যদি ধাতু প্রত্যয় হয় তাহলে সেই প্রত্যয়টা কার শেষে বসবে? ধাতুর শেষে বসবে। ভেরি গুড। হ্যাঁ, ধাতুর শেষে বসবে। আমি অল্প অল্প করে বোঝাচ্ছি, তার মধ্যে যতটুকু প্রশ্ন করছি তার উত্তর আমি আশা করব। অতিরিক্ত বেশি বড় করে আমাকে বলতে হবে না। তাহলে প্রত্যয় বসে ধাতুর শেষে আর শব্দের শেষে। ধাতুর শেষে যে প্রত্যয়টা বসে সেই প্রত্যয়টা হলো ধাতু প্রত্যয় বা কৃত প্রত্যয়, আর শব্দের শেষে যেটা বসে সেটা হচ্ছে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। এবারে ধাতু প্রত্যয়ের অনেক উদাহরণ আছে। এখানে ধাতু প্রত্যয়ের একটা উদাহরণ হলো কর্তব্যে ক্রি যোগ তব্য। কোনটা প্রত্যয়, কোনটা ধাতু? তাহলে ক্রি ধাতু তব্য প্রত্যয়। তাহলে ক্রি ধাতুর সঙ্গে তব্য প্রত্যয় যোগ হয়ে কর্তব্য হয়েছে। স্মরণীয়, স্মৃ যোগ অনীয়। তাহলে এখানে ধাতু কোনটা আর প্রত্যয় কোনটা? হ্যাঁ, স্মৃ ধাতু, স্মৃ স্মরণ করা অর্থে, আর অনীয় হচ্ছে প্রত্যয়। দোকানদার, দোকান যোগ দ্বার। এখানে দোকান একটা শব্দ, দ্বার একটা প্রত্যয়। যেহেতু দোকান এই শব্দের শেষে দ্বার প্রত্যয় যোগ হয়েছে তাই দ্বারটা এখানে কি ধরনের প্রত্যয়? শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, দাদাগিরি, দাদা যোগ গিরি, দাদা শব্দ তাই শব্দের শেষে গিরি প্রত্যয় যোগ হয়েছে। তাহলে গিরিটা এখানে তদ্ধিত প্রত্যয় না কৃত প্রত্যয়? তদ্ধিত প্রত্যয় অর্থাৎ শব্দ প্রত্যয়। হ্যাঁ, তাহলে প্রত্যয়ের কাজ কি? প্রত্যয়ের কাজ কি? ধাতুকে শব্দে পরিণত করা, মানে পূর্ণ। ধাতুকে পূর্ণ শব্দে রূপ দেওয়া মানে ধাতুকে শব্দে পরিণত করা, মানে একটা ধাতু তা পূর্ণ শব্দে রূপ পাবে আর নতুন শব্দ গঠন করবে, শব্দের অর্থের পরিবর্তন ঘটাবে। আর যত বেশি বেশি শব্দ হবে সেই শব্দ আমাদের যে বাংলা শব্দভাণ্ডার আছে তাকে পূর্ণ করবে, তাকে সমৃদ্ধ করবে। তাহলে এই কাজগুলোই হলো প্রত্যয়ের কাজ। যাই হোক, তাহলে প্রত্যয় কাকে বলে? প্রত্যয় শ্রেণীবিভাগ সেই সমস্ত প্রত্যয়ের, মানে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়ের যে সংজ্ঞা এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করা হয়ে গেল। এখানে প্রসঙ্গক্রমে আরও দুটো শব্দ আছে। কৃত প্রত্যয় যোগে যে শব্দ গঠিত হয় সেই শব্দকে কি শব্দ বলে? কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। তাহলে কৃত প্রত্যয় যোগে যে শব্দ বা যে পদ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ বলে।
আর তদ্ধিত প্রত্যয় যোগে যে শব্দ বা পদ গঠিত তাকে কি শব্দ বলবে? তদ্ধিতান্ত প্রত্যয় বা তদ্ধিতান্ত শব্দ। যেমন উদাহরণ, যে ফুল যোগ দানি, ফুল একটা শব্দ, শব্দের শেষে দানি প্রত্যয় বসছে, তাই এটা শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। আর এই তদ্ধিত প্রত্যয় অন্তে আছে মানে শেষে আছে, তাই এই ফুলদানি শব্দটা বা পদটা হলো তদ্ধিতান্ত পদ বা তদ্ধিতান্ত শব্দ। এটা পরীক্ষায় আসতে পারে যে তদ্ধিতান্ত পদ বা তদ্ধিতান্ত শব্দ কাকে বলে। আর কৃদন্ত পদ বা কৃদন্ত শব্দ, কৃত প্রত্যয় বসবে, অন্তে থাকবে কৃত প্রত্যয় শব্দের অন্তে। যেমন ধরো বরণীয় ব্রি যোগ অনীয়, ব্রি ধাতুর সঙ্গে অনীয় প্রত্যয় যোগ হয়েছে, তাই ব্রি ধাতু তার শেষে আছে অনীয় প্রত্যয়, তাই এখানে যে শব্দটা হয়েছে কৃত প্রত্যয় যোগে যে শব্দ বরণীয়, এটা হলো কৃদন্ত শব্দ বা কৃদন্ত পদ। এবারে আমাদের এখানে অনেকগুলো প্রত্যয়ের উদাহরণ দেওয়া আছে। এই প্রত্যয়ের উদাহরণগুলো আমি পরপর আছে সেইভাবে পরপরই বলে যাচ্ছি, তোমাদের কিন্তু পড়ে পড়ে মুখস্থ করতেই হবে। উদাহরণগুলো মুখস্থ করতে হবে, উদাহরণগুলো মনে রাখার কিন্তু সেই অর্থে তেমন কোনো নিয়ম নেই। উদাহরণ মুখস্থ করতে হবে, হ্যাঁ উদাহরণ যদি মনে থাকে তাহলে কিন্তু নিয়ম এটা মনে থাকবে। প্রথমে আছে অপ্রত্যয়। অপ্রত্যয় সংস্কৃততে বলা হয় স্ন প্রত্যয়। সংস্কৃততে স্ন প্রত্যয় ছিল, বাংলায় সেটা অপ্রত্যয়, কিন্তু যেহেতু এটা সংস্কৃততে স্ন প্রত্যয় থেকে এসছে, লেখার সময় আমরা স্নটাকে উল্লেখ করব। এবং এই স্ন প্রত্যয়টা লেখাই আছে যে সন্তান অর্থে, অপত্য অর্থে স্ন প্রত্যয় হয়, অপত্য বা সন্তান। যেমন ধরো দানব, দানব কার সন্তানকে দানব বলা হয়? দনুর, দনুর পুত্র, দনুর সন্তানদের দানব বলা হয়। তাহলে দানবকে যদি আমরা বিশ্লেষণ করি দনু যোগ স্ন, মানবকে বিশ্লেষণ করলে মানব, আমরা আমাদের আদি মানবের নাম যার থেকে আমাদের জন্ম, তার নাম মনু, মনুসংগীতে আছে মনু, তাহলে মনু যোগ স্ন হলে মানব হয়। সৌমিত্র, সৌমিত্র মানে লক্ষণ, লক্ষণের মায়ের নাম সুমিত্রা, হ্যাঁ তাই সুমিত্রা যোগ স্ন। এবার দেখো কেউ যদি এইভাবে লেখে যে সুমিত্রা যোগ অ লিখে ব্র্যাকেটে স্ন, এটাও হবে, কারণ স্ন প্রত্যয়টা বাংলাতে স্ন এর জায়গায় আমরা অ লিখতে পারি, কিন্তু সংস্কৃতর ক্ষেত্রে স্ন ছিল, তাই অ লিখে ব্র্যাকেটে স্ন লিখলে ভালো হয়। কেউ যদি অ লিখে স্ন না লিখে ডিরেক্ট সরাসরি স্ন প্রত্যয় যোগ করে দেয়, তাহলে আর অ লেখার দরকার নেই, স্ন লিখলেই অ আছে বুঝিয়ে যাবে। ভার্গব, ভার্গব হচ্ছে ভৃগুর পুত্র, তাই ভৃগু যোগ স্ন। পৌত্র, পৌত্র মানে তো নাতি, তাহলে পুত্রের, পুত্রকে পৌত্র বলে, নাতি বলে পুত্রের, ছেলের পুত্র, ছেলের ছেলেকে, তাই পুত্র যোগ স্ন পৌত্র। রাঘব, রাঘব মানে তো রামচন্দ্র, রামচন্দ্র রঘু বংশের সন্তান, রঘু, রামচন্দ্রের বংশে রঘু নামে একজন রাজার জন্ম হয়েছিল, যার নাম অনুসারে বংশের নাম রঘু বংশ, তাই রাঘব রঘু যোগ স্ন। পার্থ, পার্থ হচ্ছে অর্জুন, পার্থ হচ্ছে অর্জুনের আর এক নাম পার্থ। আর পার্থ অর্থাৎ অর্জুনের মায়ের নাম কুন্তি, কুন্তির মেয়েবেলায় মানে ছোটোবেলায় নাম ছিল পৃথা, পৃথা, কুন্তির ছোটোবেলায় নাম ছিল পৃথা, পরে কুন্তি নাম হয়েছে, তাই পৃথার পুত্র অর্জুন, তাই তাকে পার্থ বলা হয়, তাই পৃথা যোগ স্ন। কৌরব, কৌরবরা কোন বংশের? কুরু বংশের। এই শব্দগুলো, মূল শব্দগুলো মনে রাখতে হবে, তাই কুরু বংশের কৌরবরা, তাই কুরু যোগ স্ন কৌরব। পাণ্ডবেরা কোন বংশের? পাণ্ডুর পুত্র, হ্যাঁ পাণ্ডব বংশ, পাণ্ডুর পুত্ররা পাণ্ডব নামে পরিচিত, তাই পাণ্ডু যোগ স্ন, রাজা পাণ্ডু তার পুত্র, তাই পাণ্ডু যোগ স্ন। গৌতম, গৌতম ঋষি গৌতম, হ্যাঁ তার পিতার নাম ছিল গৌতম, গৌতম যোগ স্ন গৌতম। ভারদ্বাজ, ভরদ্বাজ মুনির পুত্র হচ্ছে ভারদ্বাজ, ভরদ্বাজ, ভরদ্বাজ, বানানটাকে ঠিক করে দেখো, কারেকশন করে নাও, ভরদ্বাজ হবে ভ র দয় বয় আকার বর্গে জ, বুঝতে পারছো? আকার হবে 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 ভরদ্বাজ, দয় বয় আকার বর্গে জ, ভরদ্বাজ, ভরদ্বাজ যোগ স্ন হবে ভারদ্বাজ। এই আকারটা দিয়েছো? হ্যাঁ, তো ভুলগুলো কিন্তু কারেকশন করে নিও, আমি বলে দিচ্ছি। কাশ্যপ,
কাশ্যপ হচ্ছে কশ্যপের পুত্র, তাই কশ্যপ, কশ্যপ যোগ স্ন, কশ্যপ মুনি, কশ্যপ যোগ স্ন কাশ্যপ। বাসুদেব, বাসুদেব হচ্ছে কৃষ্ণের আরেক নাম, কৃষ্ণকে বাসুদেব বলা হয় কারণ কৃষ্ণের পিতার নাম, কৃষ্ণের পিতার নাম, বাবার নাম হচ্ছে বসুদেব, বসুদেবের পুত্র, তাই বসুদেব যোগ স্ন। তাহলে এই স্ন প্রত্যয়গুলো আমরা যেমন দেখলাম অপত্য মানে সন্তান অর্থে হচ্ছে, তেমনি এই স্ন প্রত্যয় আবার ওই সংক্রান্ত কোনো শব্দের ক্ষেত্রেও হয়, ওই সংক্রান্ত ওই সম্বন্ধীয় কোনো শব্দের ক্ষেত্রেই হয়। যেমন ধরো শারীর, শারীর তাহলে কি সম্বন্ধীয়? শারীর শরীর সম্পর্কিত, শরীর সম্বন্ধীয়, তাহলে শরীরকে কেন্দ্র করে তাই তো শারীর বলি। তাই শারীর কথাটা মূল শব্দ শরীর থেকে এসছে, তাই শরীর যোগ স্ন। ভাগবত, ভাগবত কি সম্পর্কিত? ভগবত থেকে এসছে, তাই ভগবত যোগ স্ন। নৈশ, নৈশ মানে রাত্রি, নৈশ রাত্রিকালীন, আর সেটা হচ্ছে নিশা মানে রাত্রি সম্পর্কিত, তাই নিশা যোগ স্ন। আনব, আনব হচ্ছে একদম ক্ষুদ্র, অনু থেকে এসছে, অনু, অমূর্ধন্য হর্ষে অনু, এটা মূর্ধন্য হবে, অনু থেকে আনব। আর যেটা অদন্তে হর্ষ অনু মানে পশ্চাৎ পেছনে, এটা অমূর্ধন্য হর্ষ অনু থেকে আনব। ভৌতবিজ্ঞানে আছে অনু আনব। পৈশাচ, পিশাচ যোগ স্ন, পিশাচ থেকে পৈশাচ বল না, পৈশাচ পৈশাচিক, হ্যাঁ পিশাচের মতো ভয়ঙ্কর আচরণ, পিশাচ নরপিশাচ, তাহলে পিশাচ যোগ স্ন পৈশাচ। পার্থিব, পার্থিব মানে পৃথিবী সংক্রান্ত, তাই পৃথিবী যোগ স্ন। দৈব, দৈব হচ্ছে দেব সংক্রান্ত, দেব, তাই দেব যোগ স্ন দৈব। পাশব, পাশব মানে হচ্ছে পশুর মতো আচরণ, পশুর মতো, পাশবিক বা পাশব আচরণ বলে, পশু থেকে এসছে, তাই পশু যোগ স্ন। বৈষ্ণব, বিষ্ণু সংক্রান্ত, বৈষ্ণবেরা বিষ্ণুর ভক্ত সেবক, তাই বিষ্ণু যোগ স্ন বৈষ্ণব। শৈব, শৈব হচ্ছে শিব থেকে এসছে, তাই শিব যোগ স্ন শৈব। শাক্ত, যারা শক্তির আরাধনা করে, এই যে কালী দুর্গা শক্তির আরাধনা করে তারাই হচ্ছে শাক্ত, তাই শক্তি যোগ স্ন শাক্ত। বৌদ্ধ, বুদ্ধ থেকে বৌদ্ধ এসছে, বৌদ্ধ ধর্ম, তাই বুদ্ধ যোগ স্ন বৌদ্ধ। তৈল, তৈল তো তেল থেকে এসছে, তেল যোগ স্ন তৈল। শৈশব, শিশু যোগ স্ন শৈশব, শিশু, শৈশব শিশুর যে ছেলেবেলা সেটাই তো শৈশব, তাই শিশু যোগ স্ন শৈশব। গৌরব, গুরু থেকে গৌরব, গুরু যোগ স্ন গৌরব। তাহলে বোঝা গেল অপত্য বা সন্তান অর্থে আর কিছু ওই সম্পর্কিত শব্দ। ছাত্র, ছাত্ররা দেশের মাথায় ছাতা ধরে, ছত্র ধরে, ছাত্ররা তো আগলে রাখে, তাই না, ছাতার মতো, তোমরাই তো আগলে রাখবে দেশকে, সমাজকে, মানুষকে, হ্যাঁ যাই হোক। ছত্র মানে ছাতা, সেখান থেকে ছাত্র এসছে, তাই ছত্র যোগ স্ন ছাত্র। লাঘব, লঘু যোগ স্ন লাঘব, লঘু মানে হালকা কম, সেখান থেকে লাঘব, লাঘব মানে কমানো, হ্রাস পাওয়া, হ্যাঁ ঘাটতি, বলে না আমার কষ্টটা লাঘব হলো, কষ্ট লাঘব হলো মানে কি কষ্ট কমলো, তাহলে লঘু মানে কমা অর্থে, গুরু মানে বেশি অর্থে, গুরু থেকে গৌরব আর লঘু থেকে লাঘব। মনে থাকবে স্ন প্রত্যয়। এখানে অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো বারবার পড়বে, আর একটা উদাহরণ বিশেষ করে মনে রাখলে ওই উদাহরণের সঙ্গে সম্পর্কিত ওই নিয়মটাও মনে থাকবে। এবারে আছে স্ন যোগ ই প্রত্যয়, স্ন প্রত্যয়, তার পাশে আরও একটা প্রত্যয় আসছে ই, ই মানে দীর্ঘই প্রত্যয় আসছে। মূল ধাতু বা শব্দের পরে পরপর দুটো প্রত্যয় বসতে পারে, এখানে স্ন প্রত্যয় আমরা বসাবো, তারপরে আছে দীর্ঘই প্রত্যয়, এটাও বসাবো। ধরো জানকী, জানকী মানে কি তোমরা জানো কি? জানো কি তোমরা, কি জানো, জানো কি তোমরা? কে জানো কি, কে? সীতা, সীতা, সীতার আরেক নাম জানকী। তো জানকী, তাহলে এই জানকীর মূল শব্দটা কি সেটা তোমাদেরকে জানতে হবে। মূল শব্দ সীতার, সীতার যিনি পিতা, সীতার বাবা, সীতার পিতার নাম হচ্ছে জনক, জনক রাজার কন্যা, তাই
জানকী সীতার আরেক নাম, জনক রাজার কন্যা জানকী। তাহলে মূল শব্দ হচ্ছে জনক, জনক থেকে জানকী কথাটা এসছে। তো জনক লাস্টে আমরা দেখছি, শেষে আমরা দেখছি কি আছে, ই আছে, ই মানে দীর্ঘই আছে, জানকী। কিন্তু এই যে দীর্ঘইটাকে যদি আমরা যোগ করে দিই, জনক যোগ দীর্ঘই, তাহলে কি দাঁড়াবে, জনকী হয়ে যাবে, কি তাই না? জনক তার সঙ্গে দীর্ঘই যোগ করলাম, জনক আর দীর্ঘই, জনক যোগ ই, তাই জনকী হয়ে গেল না? মাঝখানে তাহলে একটা ঘাটতি থেকে যাচ্ছে, মাঝখানে একটা গ্যাপ আছে। এই যে জনকীর মাঝখানে একটা কিছু ঢুকবে, মাঝখানে ঢুকবে কি না, জানক কথাটা ঢুকবে, জানক। আর জানক কথাটা তখনই আসবে যদি আমরা জনকের সঙ্গে অ যোগ করি, জনক যোগ অ হয়ে যাবে জানক। এই অটা মানে সংস্কৃত শব্দ থেকে এসছে, তো তাই অ এর জায়গায় আমরা স্ন লিখব, তাই জনক যোগ অ না লিখে বলবো জনক যোগ স্ন, হয়ে গেল জানক। জনক যোগ স্ন জানক, তাহলে জানক হলো, তাহলে তার শেষে আছে কি, জানকী ই আছে, তাহলে জানক যোগ দীর্ঘই হয়ে গেল জানকী। তাহলে জনক যোগ স্ন জানক যোগ দীর্ঘই জানকী, সরাসরি জনক যোগ দীর্ঘই হলে জনকী হয়ে যাচ্ছে। তাহলে জনক যোগ স্ন একটা প্রত্যয়, জানক যোগ দীর্ঘই হয়ে গেল জানকী। আমরা এইভাবে লিখব না, জনক যোগ স্ন সমান জানক প্লাস দীর্ঘই সমান জানকী, একেবারে পরপর দুটো প্রত্যয় বসিয়ে দেব, জনক যোগ স্ন যোগ দীর্ঘই, এটা মনে মনে ধরে নেব, জনক যোগ স্ন জানক দীর্ঘই জানকী, বোঝা গেল পরপর দুটো প্রত্যয়। হ্যাঁ, পরেরটাও তাই, বলো। হ্যাঁ স্যার, এখানে তো এইভাবে লিখতে পারবো, অ লিখে তারপর ব্র্যাকেটে স্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ লিখেও স্ন লেখা যাবে। ঠিক আছে, তো অ লিখে স্ন লেখা যাবে, তো সরাসরি যদি আমরা স্ন লিখে দিই আর অ লেখার দরকার হয় না, তাই দুবার না লিখে একবারই স্ন প্রত্যয় ব্যবহার করলেও হয়ে যাবে। আর যদি মনে থাকে দুবার লিখতে চাও, সময় আছে, কষ্ট করতে পারছো, অ ব্র্যাকেটে স্ন। এবারে আছে জাহ্নবী। জাহ্নবী, জাহ্নবী কার নাম? গঙ্গা। গঙ্গা, গঙ্গার সমার্থক শব্দ, গঙ্গার আরেক নাম জাহ্নবী। এই গঙ্গার উৎপত্তি আমরা জানি হিমালয়ের গোমুখ গুহা থেকে। কোন হিমবাহ থেকে? গঙ্গোত্রী, তাই না? তো গঙ্গোত্রী হিমবাহ থেকে, গোমুখ গুহা থেকে, ওখান থেকে উৎপত্তি হয়েছে, সে তো আমরা জানি। কিন্তু মাঝখানে গঙ্গা হারিয়ে গিয়েছিল, মাঝখানে গঙ্গাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, গঙ্গা কিডন্যাপ হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে গঙ্গা কিডন্যাপ হয়ে যায়, গঙ্গা দেবী, মা গঙ্গা, গঙ্গা দেবী মাঝখানে কিডন্যাপ হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে গঙ্গা দেবীকে অপহরণ করা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে গঙ্গার উৎপত্তির পর গঙ্গা কিন্তু হিমালয়ের সেই পার্বত্য পথ দুরন্ত গতিতে অতিক্রম করছে, প্রচণ্ড গতি নিয়ে অতিক্রম করছে। আর পাহাড়ি পথে আস্তে আস্তে মাঝে পড়েছিল জহ্নমুনি বলে একজন মুনির আশ্রম। জহ্নমুনি, কি মুনি? জহ্নমুনি। হ্যাঁ, জহ্নমুনির আশ্রম পড়েছিল। জহ্নমুনি তখন ধ্যান করছে, হঠাৎ করে দেখে চারদিকে তার আশ্রম জলে জলময়, ভাসিয়ে নিয়ে যাওয়ার উপক্রম। আর মুনি ঋষিরা তো আমরা জানি তাদের অলৌকিক ক্ষমতা হাতে, মাঝে মাঝে তারা ক্ষিপ্ত হয়ে গেলে, ক্ষেপে গেলে অভিশাপ টভিশাপ দিয়ে দেয়, কি কাণ্ড করে ফেলে তার ঠিক ঠিকানা নেই। সেই যে ধীবর বৃত্তান্তে আছে, দুর্বাসা মুনির কথা আছে না, প্রচণ্ড রাগী মুনি। যাই হোক, তো জহ্নমুনি অত্যন্ত অসন্তুষ্ট, বিরক্ত, ক্ষেপে গেলে তিনি কি করলেন না, গঙ্গাকে কিডন্যাপ করে নিলেন। তোর এত বড় স্পর্ধা, আমি ধ্যান করছিলাম, আমাকে ডিস্টার্ব করা, হ্যাঁ, ভাসিয়ে নিয়ে যাচ্ছিস, দাঁড়া, বলে কিডন্যাপ। কি করলো জহ্নমুনি? তার এই গন্ডুসে, দেখো হাতটা দেখা যাচ্ছে, এই যে হাতের এই অংশটাকে বলা হয় গন্ডুস, এই জায়গা
এইভাবে আমরা জল নিই, এইভাবে জল নিই, চরণামৃত নিই, এইভাবে এই অংশটাকে গণ্ডূষ বলা হয়। এই গণ্ডূষে সব জল শুষে নিয়েছে, বাস গঙ্গা ভ্যানিশ, গঙ্গাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শুষে নিল? হ্যাঁ একদম পুরো ম্যাজিশিয়ান শুষে নিয়েছে। এইবারে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসেছিলেন, অনেক ধ্যান করে তপস্যা করে অনেক অনুনয় বিনয় করে রাজি করিয়েছিলেন গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসতে রাজি করিয়েছিলেন কে না সূর্যবংশীয় রাজা সগরের প্রপৌত্র, সগর রাজার প্রপৌত্র মানে নাতির ছেলে। সগর রাজার 60,000 পুত্র সন্তান ছিল, বুঝলে তো, 60,000, 60,000। সগর রাজার 60,000 পুত্র সন্তান ছিল, সূর্যবংশীয় রাজা সগর 60,000। অবাক হয়ে ভাবতে হয় যে কী করে সম্ভব, সম্ভব কী করে, অসম্ভব কী করে সম্ভব হলো। যাই হোক, সে তোমরা ভাবো, সেটা নিয়ে তোমরা ভাবো। আমার যেটা বলা সেটা আমি বলে যাই যে সগর রাজার 60,000 পুত্র, সেই 60,000 পুত্র, তার মানে সগর রাজা কতখানি শক্তিশালী হবে, সগর রাজা কতখানি সাহসী হবে, বুঝতেই পারছো। একের পর এক সমস্ত রাজ্য জয় করতে লাগছে। এমনকি সগর রাজা একবার ভাবলেন যে আমি স্বর্গ আক্রমণ করব, স্বর্গ আক্রমণ করব। তো যেই না ভাবা সেই না কাজ, আর ভয় পেয়ে গেল দেবরাজ ইন্দ্র। তো দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেছে, সগর রাজা দিগ্বিজয় করবেন। দিগ্বিজয়ের জন্য তিনি কি করলেন না অশ্বমেধ যজ্ঞ করলেন। ইতিহাসে আছে অশ্বমেধ যজ্ঞ, আছে না, অশ্বমেধ যজ্ঞ মহাভারতেও আছে অশ্বমেধ যজ্ঞ। হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞের অশ্ব ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আর সেই ঘোড়া বিভিন্ন রাজ্য পরিক্রমা করে, রাজ্য অতিক্রম করে যায়। আর তারপরে পেছনে কিন্তু সেনাপতি তত্ত্বাবধানে সৈন্যবাহিনীরা থাকে, যে সমস্ত রাজ্যের উপর দিয়ে যায় সেই সমস্ত রাজ্য তার বশ্যতায় আসে। আর যদি সেই রাজ্যের কেউ বাধা দেয় তাহলে যুদ্ধ হয়। এইভাবে একের পর এক এই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া রাজ্য অতিক্রম করে যায়। তো যাই হোক, ভুল করে যদি স্বর্গে চলে আসে সগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, তাহলে তো বিপদ আছে, স্বর্গরাজ্য সগর রাজার হস্তগত হতে পারে। যার এত পুত্র, তার শক্তি কম ব্যাপার। তো এই ভেবে দেবরাজ ইন্দ্র কী করলো না ছদ্মবেশে সগর রাজার অশ্ব ঘোড়া চুরি করেছিল। ঘোড়া চুরি করে কোথায় রাখে জানাজানি হয়ে গেল বিপদ। কোথায় বাঁধে পাতালে নিয়ে গেল, পাতালে নিয়ে গিয়ে বেঁধে রেখে দিয়ে এসেছিল কপিল মুনির আশ্রমে। কপিল মুনি ওইখানে বেঁধে রেখে দিয়ে এসছে। তার মানে কি খুঁজে পাবে না, আর যদি খুঁজে পায়ও তাহলে দোষটা কার উপরে পড়বে, দেবরাজ ইন্দ্রের উপরে পড়বে কি কপিল মুনি। হ্যাঁ, কপিল মুনির আশ্রমে মানে কপিল মুনির উপরে পড়বে। এই সগর রাজার 60,000 পুত্র সন্তান সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া খুঁজতে পাতালে গিয়ে পৌঁছায়, এবং কপিল মুনির আশ্রমে যখন ঘোড়া বাঁধা আছে দেখে, তখন কপিল মুনিকে তার জন্য দোষারোপ করে। আর কপিল মুনি ক্ষিপ্ত হয়ে সবাইকে অভিশাপ দেয়, চা বেটা ধস্য হয়ে যা, চা। সব পুত্র মারা গেল অভিশপ্ত হয়ে। 60,000 পুত্র, হ্যাঁ, সব মরে গেল একবারে। হ্যাঁ, কি করে? এইসব মুনি ঋষিরা ম্যাজিশিয়ান ছিল, বিশাল ম্যাজিক জানতো। ম্যাজিকের থেকেও উপরে। তো এই যে 60,000 পুত্র সন্তান মারা গেল, কিন্তু তাদের শাপ মুক্তি হলো না, তাদের স্বর্গলাভ হলো না। তারা তো কি বলবো, অপঘাতে মারা গেছে না, অপঘাতে। তাহলে এই সগর রাজার 60,000 পুত্রের শাপ মুক্তি কিভাবে হবে না? সগর রাজার এক পুত্রের নাম হচ্ছে দিলীপ, দিলীপের এক পুত্রের নাম হচ্ছে অংশুমান, আর অংশুমানের পুত্র হচ্ছে ভগীরথ। ওদেরও জেনারেশন ছিল? হ্যাঁ, না আমি উল্টে বললাম। সগর রাজার পুত্রের নাম অংশুমান, অংশুমানের পুত্র হচ্ছে দিলীপ, দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। তো ভগীরথ রাজ্যপাট পাওয়ার পরে তারপরের মন্ত্রীর উপরে দায়িত্ব দিয়ে সেই হিমালয়ে চলে যায়।
সেখানে গিয়ে দীর্ঘকাল ধরে তপস্যা করে, তারপরে গঙ্গাকে ওখান থেকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসে, রাজি করায়। কারণ গঙ্গার পবিত্র জলধারার স্পর্শে তবে গিয়ে ওদের শাপ মুক্তি হবে, ওরা স্বর্গলাভ করবে। এই ভগীরথ গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে আসে। আর মর্তে স্বর্গ থেকে গঙ্গা কোথায় পড়ে? প্রথমে গঙ্গার যা তেজ গতি, পৃথিবী ধরিত্রী ধরতে পারবে না, তাই গঙ্গা হচ্ছে শিবের জটায় পড়েছিল, জটাজাল। যাদের জটাজাল সাপোর্ট পাবে, জটাজালে সাপোর্ট পায়। শিবের, হ্যাঁ, শিবের জটায় গঙ্গা দেখি না আমরা ছবি, শিবের জটা থেকে গঙ্গা বেরোচ্ছে। হ্যাঁ, তারপরে সেই জটায় কিছুক্ষণ তো গঙ্গা একবারে খাবি খেয়ে গেছে, তারপরে আবার অনেক অনুনয় বিনয় করে গঙ্গাকে শিবের জটা থেকে মুক্ত করে নিয়ে আসছে ভগীরথ সামনে পেছনে গঙ্গা, ভগীরথ সামনে পেছনে গঙ্গা, আর মাঝখানে গঙ্গা কিডন্যাপ হয়ে গেছে। যা, কোথায় কিডন্যাপ হয়ে গেল? জন্মমণির আশ্রমে এসে গঙ্গা হারিয়ে গেল। জন্মমণি গঙ্গাকে গণ্ডুসে শুষে নিয়েছে। তারপরে অনেক অনুনয় বিনয় করে গঙ্গাকে জন্মমণির কাছ থেকে উদ্ধার করা গেল। জন্মমণি গঙ্গাকে তার জানু থেকে নির্গত করে। জানু মানে হাঁটু, গণ্ডুসে শুষে নিয়েছিল, হাঁটু দিয়েই বের করে দিচ্ছে। হাঁটু হ্যাঁ, যাই হোক, তাহলে গঙ্গার আরেক নাম জাহ্নবী। কেন? তাহলে গঙ্গার জন্মদাতাকে আরেকজন, গঙ্গার যার থেকে আবার সৃষ্টি হয়েছে জহ্নমণি। হ্যাঁ, তাই দেখো এইটুকু শব্দ বোঝানোর জন্য কত গল্প শুরু করতে হলো। তাহলে জাহ্নবী মূল শব্দ জহ্নু, তাহলে জহ্নু যোগ দীর্ঘই করলে জহ্নু যোগ দীর্ঘই করলে জহ্নুই হয়ে গেল, তাই না? তাহলে তো জহ্নুই হলো হবে না, আগে জাহ্নব করতে হবে, তারপরে দীর্ঘই যোগ করতে হবে। তাই জহ্নু যোগ স্ন হলো জাহ্নব, যোগ দীর্ঘই জাহ্নবী। জহ্নু যোগ স্ন জাহ্নব, জাহ্নব যোগ দীর্ঘই জাহ্নবী। তাহলে দুবার প্রত্যয় আসছে, স্ন আর ই। জাহ্নবী জহ্নু যোগ স্ন যোগ দীর্ঘই। বোঝা গেল? ভাগীরথী গঙ্গার আরেক নাম ভাগীরথী। কেন ভাগীরথী? পুরাণ অনুসারে গঙ্গাকে স্বর্গ থেকে মর্তে নিয়ে এসছে কে? ভগীরথ। তাই ভগীরথের থেকেই কিন্তু ভাগীরথী কথাটা এসছে। তাই মূল শব্দ ভগীরথ, তাই ভগীরথ যোগ দীর্ঘই যোগ করলে হয়ে যাচ্ছে ভগীরথী হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ভগীরথ থেকে করতে হবে ভাগীরথ, সেখান থেকে স্নি। হ্যাঁ, তাই ভগীরথ যোগ স্ন হলো ভাগীরথ, যোগ দীর্ঘই ভাগীরথী। ভগীরথ যোগ স্ন যোগ দীর্ঘই ভাগীরথী। তিনটে উদাহরণ আছে স্ন আর দীর্ঘই প্রত্যয়ের, আরও উদাহরণ থাকতে পারে, সংখ্যায় কমই আছে, কিন্তু অল্প হলেও কঠিন ব্যাপারটা। কিন্তু আমি বুঝিয়ে দিলাম, আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেল। হলো? এবারে আছে স্ন, তার সঙ্গে জফলা, মানে স্নয় জফলা। স্ন আগে ছিল শুধু স্ন, এখন আছে স্নয় জফলা। তার মানে এমন সাধু ভাষা, এমন সংস্কৃত শব্দ যার শেষে যদি জফলা প্রত্যয় থাকে, জফলা, তাহলে স্নয় জফলা প্রত্যয় আসে। অনেক শব্দ আছে দেখবে তার শেষে জফলা আছে, অন্ত্যস্ত জ আছে, সেক্ষেত্রে কি জ প্রত্যয় হয়, জ মানে অন্ত্যস্ত জ প্রত্যয় হয়। কিন্তু যদি দেখো একটা মূল শব্দ থেকে অপত্য অর্থে বা ওই সংক্রান্ত শব্দ থেকে পরিবর্তিত হয়ে আসছে, তৈরি হচ্ছে শব্দ, তাহলে সেখানে স্নয়ের গুরুত্ব আছে, স্নয়ের ভূমিকা আছে, স্নয়ের সঙ্গে জয়ের ভূমিকা আছে, স্ন আর জ দুটো মিলে হয়ে যাচ্ছে স্নয় জফলা। যেমন ধরো আদিত্য, আদিত্য হচ্ছে সূর্যের আর এক নাম, সূর্যের সমার্থক শব্দ আদিত্য। সূর্য মানে আদিত্য। এই আদিত্য সূর্য পৌরাণিক কাহিনী অনুসারে কার পুত্র? তার মায়ের নাম কি? অদিতি। অদিতি আছে? তাহলে অদিতির পুত্র হচ্ছে আদিত্য, তাহলে সূর্যের মায়ের নাম অদিতি। এবার দেখো
অদিতি যোগ শেষে আছে কি আদিত্যতে জফলা আছে, যদি আমি অদিতি যোগ জফলা দিয়ে দিই তাহলে অদিতির জ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদেরকে করতে হবে আদিত্য তার থেকে জফলা। হ্যাঁ স্নটা আসছে, তাই অদিতি যোগ স্ন যোগ জ, এই জ আর স্নকে একসঙ্গে স্নয় জফলা, তাই আদিত্য অদিতি যোগ স্নয় জফলা আদিত্য। এবার আছে চাণক্য। চাণক্য ইতিহাসে চাণক্যের নাম পাওয়া যায়। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চন্দ্রগুপ্ত মৌর্যকে চাণক্য সিংহাসনে বসিয়েছিল তার জটিল কুটিল কূটনীতি দ্বারা, বুদ্ধি দ্বারা। হ্যাঁ স্যার। ক্লাস 8-এ তোমাদের চন্দ্রগুপ্তের ওপরে নাটক ছিল না, নাট্যাংশ? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটার রিহার্সাল হচ্ছে আর কি, ওটা আমরা তৈরি করব। রিহার্সাল চলছে, তৈরি করব। এখন এই লকডাউন এই পরিস্থিতিতে একটু থমকে আছে, কিন্তু চলছে। একটু সুন্দর করে আমরা এই ঐতিহাসিক প্রেক্ষাপটে এই নাট্যাংশটাকে তুলে ধরব। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য যাকে সিংহাসনে বসিয়েছিল, মগধের সিংহাসনে যার ভূমিকা ছিল সে হচ্ছে চাণক্য। এই চাণক্য কার পুত্র? তার বাবার নাম হচ্ছে চনক, তাই চনক যোগ স্ন যোগ জফলা, তাই একসঙ্গে স্নয় জফলা। চাণক্য চনক যোগ স্নয় জফলা চাণক্য, জফলা লাস্টে আছে এই জন্য স্নয় জফলা হলো। এবার আছে মনুষ্য। মনুষ্য মনুষ্য মূল শব্দ মনু, আর যেহেতু জফলা আছে তাই মনুষ্য মনুযোগ স্নয় জফলা। ত্রৈলোক্য। ত্রৈলোক্য এর মূল শব্দ মূল, পিতার নাম হচ্ছে ত্রিলোকী, ত্রিলোকী যোগ স্ন, তাকে ত্রৈলোক্য বলা হয়। ত্রিলোকী, ত্রিলোকী যোগ স্নয় জফলা ত্রৈলোক্য। দৈত্য, দৈত্যরা দিতির পুত্র, অদিতির পুত্র আর দিতির পুত্র। দিতি, দিতি আর অদিতি দুই বোন, দিতি আর অদিতি দুই বোন। পুরাণে দুই বোনের নাম দিতি আর অদিতি। এই অদিতির পুত্ররা সব দেবতা, আর দিতির পুত্ররা সব দানব, দানব দৈত্য। তাহলে দৈত্য, দিতি যোগ স্নয় জফলা দৈত্য। এবারের প্রত্যয় আছে ই প্রত্যয়, ই হর্ষই, যেটা সংস্কৃততে স্নি প্রত্যয়। স্নি মূর্ধন্য শয় মূর্ধন্য নয় হর্ষই স্নি, পেট কাটা মূর্ধন্য শয় মূর্ধন্য নয় হর্ষই স্নি। সংস্কৃততে স্নি, বাংলা ই। যেহেতু স্নি, আমরা ই লিখে ব্র্যাকেটে স্নি লিখবো বা সরাসরি স্নি প্রত্যয় লিখবো। যেমন অ মানে স্ন, অ লিখে ব্র্যাকেটে স্ন লেখা যায় বা সরাসরি স্ন লিখতে পারি, তেমনি স্নি ই লিখে স্নি লিখবো, নাহলে সরাসরি স্নি লিখবো। স্নি লিখলে আর ই লেখার দরকার হয় না। স্নি এখানেও অপত্য বা সন্তান অর্থে। সৌমিত্রী, সৌমিত্রী বা সৌমিত্র, লক্ষণকে বলা হয় সৌমিত্র বা সৌমিত্রী। আর তাহলে সৌমিত্রী বলা হয়েছে, লক্ষণ তো সুমিত্রার পুত্র, তাহলে শেষে আছে ই, সৌমিত্রী, তাই সুমিত্রা যোগ স্নি। বোঝা গেল? সুমিত্রা যোগ স্নি, সরাসরি স্নি করে দেবে সৌমিত্রী। দাশরথী রামের আরেক নাম, দশরথের পুত্র রাম, তাই দাশরথী বলা হয় রামকে, তাই দশরথ যোগ স্নি। স্নি হচ্ছে মূর্ধন্য শয় মূর্ধন্য নয় হর্ষই স্নি। কেন? দাশরথী শেষে ই আছে, ই হর্ষই আছে, তাই দাশরথী দশরথ যোগ স্নি। আর্জুনী, আর্জুনী হচ্ছে অর্জুনের পুত্র, অভিমন্যুকে আর্জুনী বলা হয়, তাই অর্জুনের পুত্র, তাই আর্জুনী ই আছে, তাই অর্জুন যোগ ই, ই মানে স্নি। আরুণী, আরুণী হচ্ছে অরুণ, অরুণের পুত্র, অরুণ সূর্য, আরুণী। তবে মহাভারতে আরুণী, আরুণী নামে একজন শিষ্যের কথা পাওয়া যায়। এক গুরু শিষ্যের গুরুর প্রতি যে ত্যাগ স্বীকার, গুরুর প্রতি যে বিশ্বস্ততা, গুরু দক্ষিণার, গুরুর প্রতি যে দক্ষিণা দেওয়ার যে উদাহরণ, এই আরুণীর একটা গল্প আছে মহাভারতে। জানো কেউ? হ্যাঁ স্যার। জানো না? হ্যাঁ, ওই যে ধান খেতে, ধানের ক্ষেত থেকে জল বেরিয়ে যাচ্ছিল, কারণ আলের অংশে ভেঙে গেছে। তো আরুণী এখানে গিয়ে ধানের ক্ষেতের আলের জল আটকে রাখার চেষ্টা করছে, ওখানে বাঁধটাকে বাঁধার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই বাঁধতে পারছে না, কারণ এত বেশি গর্ত হয়ে গেছে। তখন আরুণী কী করেছিল? ওই বাঁধের ওপরেই
ওই আলের উপরেই, ধান ক্ষেতের আলের উপরে শুয়েছিল। অনেকক্ষণ হয়ে গেল, অথচ শিষ্য ফিরে আসছে না, কি ব্যাপার? গুরু তো চিন্তিত। তারপরে গিয়ে যখন দেখে, তখন দেখে কি না, শিষ্য এরকম ধান খেতে আলের উপরে শুয়ে আছে যাতে জল বেরিয়ে না যায়। গুরু মুগ্ধ হয়ে গেল। আরুণীকে সব শাস্ত্র, সব শিক্ষা সম্পূর্ণ করে দিল। যাই হোক, আরুণী অরুণের পুত্র, তাই অরুণ যোগ স্নি আরুণী। সাত্তকী, সত্যক রাজার পুত্র, তাই সত্যক যোগ স্নি সাত্তকী। এবারে আছে এও প্রত্যয়। এও সংস্কৃততে এও মানে স্নেহ, স্নেহ। এও, এ অন্ত্যস্ত এও, সংস্কৃততে স্নেহ, মূর্ধন্যয় মূর্ধন্যয় এই কারণতেস্থ স্নেহ। তো সরাসরি আমরা স্নেহ লিখতে পারি এ ওর বদলে, না হলে এও লিখে ব্র্যাকেটে স্নেহ লিখতে পারি আগেরগুলোর মতো। তো গাঙ্গেয়, গাঙ্গেয় মূল শব্দ কী হবে? গঙ্গা থেকে গাঙ্গেয় কথাটা এসছে, তাই গঙ্গা যোগ গাঙ্গেয়, লাস্টে এও আছে, শেষে আছে এও, তাই গাঙ্গেয় গঙ্গা যোগ এও, এও মানে স্নেহ, তাই গঙ্গা যোগ স্নেহ গাঙ্গেয়। রাধেয় মূল শব্দ রাধা, রাধা, রাধেয় এও আছে, তাই রাধা যোগ এও মানে স্নেহ। কৌন্তেয়, কৌন্তেয় মূল শব্দ হ্যাঁ, কুন্তির পুত্রকে কৌন্তেয় বলা হয়, তাই কুন্তি যোগ স্নেহ কৌন্তেয়, এও আছে তাই স্নেহ। আতিথেয় মূল শব্দ অতিথি, অতিথি থেকে আতিথেয়, আতিথেয়তা, তাই অতিথি যোগ এও মানে স্নেহ আতিথেয়। আগ্নেয়, আগ্নেয় মূল শব্দ কি? অগ্নি, তাই অগ্নি যোগ আগ্নেয়, এও আছে, অগ্নি যোগ এও মানে স্নেহ আগ্নেয়। হ্যাঁ, বৈমাত্রেয়, বৈমাত্রেয় বিমাতার, বিমাতার পুত্র, বিমাতার সন্তানদের বৈমাত্রেয় বলা হয়। বিমাতা সদমা, তাই মূল শব্দ বিমাতা, আর সেটা সাধু ভাষাতে বিমাতৃও বলা হয়, তাই কেউ যদি লেখে বিমাতা যোগ এও বা স্নেহ সেটাও হবে, আর বিমাতৃ যোগ এও বা স্নেহ সেটাও হবে। তাহলে বিমাতা বা বিমাতৃ যোগ এও বা সরাসরি স্নেহ বৈমাত্রেয়। ভাগিনেয়, ভাগিনেয় মানে ভাগ্নে। আমরা ভাগ্নে কাকে বলি? বোনের ছেলেকে বলি ভাগ্নে, দিদি বোন। তাহলে ভগিনী, ভগিনীর ছেলেকে, তাহলে ভগিনী মূল শব্দ ভগিনী যোগ এও, এও মানে স্নেহ ভাগিনেয়, ভগিনী যোগ এও বা স্নেহ ভাগিনেয়। পাথেয় মূল শব্দ কি? হ্যাঁ, পথ, পথ খরচকে পাথেয় বলা হয়, পথ খরচকে পাথেয় বলা হয়, পথের টাকা, পথের খরচ অর্থ, তাই মূল শব্দ পথ। যেহেতু আছে পাথেয় এও আছে, তাই পথ যোগ এও পাথেয়, এও মানে স্নেহ। এবারে আছে আয়ন প্রত্যয়। শব্দের শেষে যদি আয়ন থাকে তাহলে আমরা সংস্কৃততে লিখব স্নায়ন, আয়ন স্নায়ন। আর আয়ন লিখে ব্র্যাকেটে স্নায়ন না লিখে সরাসরি তুমি স্নায়ন লিখতে পারো। শব্দের শেষে আয়ন উচ্চারণ থাকতে হবে। দেখো প্রত্যয় আয়ন উচ্চারণ আসছে কি না? নারায়ণ, নারায়ণ আয়ন আসছে না উচ্চারণে? নারায়ণ আয়ন। হ্যাঁ, তাহলে নারায়ণে যদি আয়ন থাকে শেষে আমরা স্নায়ন লিখব। তাহলে নারায়ণ মূল শব্দ কোথা থেকে এসছে? নর যোগ আয়ন, নর যোগ আয়ন নারায়ণ। এবারে আছে দৈপায়ন। দৈপায়নের মূল শব্দ কোথা থেকে এসছে? দৈপায়ন কথাটা দ্বীপ, দয় বয় দীর্ঘই প, দ্বীপ, দয় বয় দীর্ঘই প দ্বীপ। তাহলে দ্বীপ যোগ আয়ন, দৈপায়ন, আয়ন আছে শেষে, আয়ন মানে স্নায়ন, তাই দ্বীপ যোগ আয়ন অর্থাৎ দৈপায়ন বা স্নায়ন। দাক্ষায়ন, দাক্ষায়ন দক্ষ, দক্ষ রাজার পুত্রকে দাক্ষায়ন বলা। রামায়ণ ছিল। ও রামায়ণ, রামায়ণে মূল শব্দ তো রাম হবে, রামায়ণ আয়ন আছে, তাই রাম যোগ আয়ন রামায়ণ, রাম যোগ আয়ন রামায়ণ। দাক্ষায়ন মূল শব্দ দক্ষ, দক্ষ রাজার থেকে দাক্ষায়ন কথাটা এসছে, তাই দক্ষ যোগ আয়ন, আয়ন মানে স্নায়ন, দক্ষ যোগ স্নায়ন দাক্ষায়ন। বাৎসায়ন মূল শব্দ বৎস, বৎস, বৎস থেকে বাৎসায়ন, তাই বৎস যোগ আয়ন বাৎসায়ন। তোমাদের এগুলো তো মনে রাখতে হবে যে আয়ন প্রত্যয় হয়, আয়ন মানে স্নায়ন প্রত্যয় সংস্কৃততে ছিল, এটা তো তোমাদের মনে রাখতেই হবে। এবারে আছে ইয় প্রত্যয়। শব্দের শেষে যদি ইয় থাকে, ইয় শব্দের বানান হচ্ছে দীর্ঘই অন্ত্যস্ত ইয়, ইয় বানান দীর্ঘই অন্ত্যস্ত ইয়, আর ইয় থাকলে সংস্কৃততে লিখতে হবে স্নেহ, স্নেহ মূর্ধন্য শয় মূর্ধন্য দীর্ঘই অন্ত্যস্ত স্নেহ। তোমরা ইও লিখে ব্র্যাকেটে স্নেহ লিখতে পারো, একইভাবে ডিরেক্ট সরাসরি স্নেহ লিখতে পারো। তাহলে শব্দের শেষে ইও থাকলে স্নেহ লিখব। দেশীয়, দেশীয় মূল শব্দ কি?
দেশ দেশ দেশীয় দেশ বানান দেখো দেশীয় বানানে দয়কার তালবেশয় দীর্ঘই অন্তস্থ যেহেতু দীর্ঘই আছে তাহলে আমরা ইওটাও দীর্ঘই দিয়ে দিব লিখবো আর স্নেহটাতেও দীর্ঘই দেব তাহলে দেশীয় দেশ যোগ ইও ইও মানে ব্র্যাকেটে স্নেহ বাষ্পীয় মূল শব্দ বাষ্প 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 যোগ ইও ইও মানে স্নেহ তাহলে বাষ্প যোগ স্নেহ রবি বাসরীয় ওই যে খবরের কাগজে দেখবে একটা রবিবারের একটা সাপ্লিমেন্ট দেয় না খবরে লেখা থাকে রবি বাসরীয় তাহলে রবি বাসরীয় কী দিনের সম্পর্কিত রবিবার আর রবিবারের সঙ্গে সম্পর্কিত তাই রবি বাসর রবিবারের বাসর রবি বাসর তাহলে রবি বাসর যোগ ইও মানে স্নেহ রবি বাসরীয় রবি যোগ ইও লিখলে হবে না তাহলে রবিও হয়ে যাবে রবি বাসর যোগ ইও রবি বাসর যোগ স্নেহ রবি বাসরীয় ইউরোপীয় মূল শব্দ কী হবে ইউরোপ তাহলে ইউরোপ যোগ ইও আছে স্নেহ রাষ্ট্রীয় মূল শব্দ কী হবে রাষ্ট্র যোগ ইও মানে দীর্ঘই অন্তস্থ তাই স্নেহ রাষ্ট্র যোগ স্নেহ রাষ্ট্রীয় বঙ্গীয় মূল শব্দ কী হবে বঙ্গীয় বঙ্গ বঙ্গ যোগ ইও বা স্নেহ বঙ্গীয় ভারতীয় মূল শব্দ কী হবে ভারত যোগ ইও আছে তাই স্নেহ ভারতীয় ধর্মীয় মূল শব্দ কী হবে ধর্ম ধর্ম যোগ ইও স্নেহ ধর্মীয় এশীয় মূল শব্দ কী হবে এশিয়া যোগ ইও মানে স্নেহ এশীয় এবারে আছে ইক হর্ষইক ইক ইক মানে সংস্কৃততে স্নিক প্রত্যয় স্নিকও শুরু হচ্ছে হর্ষই দিয়ে শব্দের শেষে যদি ইক থাকে হর্ষইক তাহলে আমরা স্নিক প্রত্যয় লিখব যেমন ধরো ঐতিহাসিক মূল শব্দ কি ইতিহাস ইতিহাস যোগ ইক মানে স্নিক ঐতিহাসিক ইক আছে তাই স্নিক ইতিহাস যোগ ইক মানে স্নিক আলংকারিক মূল শব্দ কি অলংকার অলংকার যোগ ইক মানে স্নিক আলংকারিক ভৌতিক মূল শব্দ কি ভৌতিক ভৌতিকে ভূত ভৌতিকে ভূত ভৌতিকে ভূত ভূত যোগ ইগ আছে তাই স্নিক সাহিত্যিক সাহিত্যিকে মূল শব্দ সাহিত্য যোগ ইগ ইগ মানে স্নিক সাহিত্যিক আর ভৌগোলিক বাদ গেছে ভৌগোলিক ভৌগোলিকে ভূগোল হ্যাঁ ইগ আছে স্নিক রাবীন্দ্রিক রাবীন্দ্রিক শব্দটা মূল শব্দ কি রবীন্দ্র রাবীন্দ্রিক ইগ আছে তাই মূল শব্দ রবীন্দ্র যোগ ইক স্নেক সাংবাদিক মূল শব্দ সংবাদ সংবাদ যোগ ইক মানে স্নিক আচ্ছা মানসিক মানসিক হচ্ছে মন মন যোগ ইক করলে মন মনিক মন যোগ ইক স্নিক মনিক ওই রকম উচ্চারণ হয়ে যাবে তাই মানসিকে মনস হ্যাঁ মনস ধাতু মন থেকে মনস মানসিক মনস যোগ ইক বা স্নিক মানসিক এবারে আছে ইতো প্রত্যয় ইতো শব্দের শেষে যদি হর্ষইত ইতো থাকে তাহলে সংস্কৃততে লিখতে হবে ইতচ হর্ষইত চয় হসন্ত ইতচ ইতো থাকলে ইতচ সরাসরি আমরা ইতোর বদলে ইতচ লিখে দিতে পারি সংস্কৃতের প্রত্যয়টা যেমন পুষ্পিত পুষ্প বাদ দিলে লাস্টে আছে ইতো মানে ইতচ তাই পুষ্পিত ইতো পুষ্প যোগ ইতো মানে ইতচ পুষ্প যোগ ইতচ পুষ্পিত ক্ষুধিত মূল শব্দ ক্ষুধা ক্ষুধা যোগ ইতো আছে তাই ইতচ ক্ষুধা যোগ ইতচ ক্ষুধিত মূর্ছিত মূর্ছা যাওয়া মানে অজ্ঞান হয়ে যাওয়া তাহলে অজ্ঞান হওয়া তাহলে মূর্ছা মূর্ছা যোগ ইতো মানে ইতচ পিপাসিত পিপাসিত বানান হবে বানানটা কারেকশন করো বানান হবে পয়র্ষই পয়াকার দন্তেশয় হর্ষইত দন্তেশয় হর্ষিত পিপাসিত মূল শব্দ পিপাসা জল তেষ্টা তাই পিপাসা যোগ ইতো আছে পিপাসিত তাই পিপাসা যোগ ইতো মানে ইতচ অঙ্কুরিত মূল শব্দ অঙ্কুর অঙ্কুর যোগ ইতো ইতো আছে মানে ইতচ কণ্টকিত কণ্টক মানে কাঁটা তাহলে কণ্টকিত কণ্টক কণ্টক মূল শব্দ কণ্টক যোগ ইতো মানে কণ্টকিত ইতচ লজ্জিত মূল শব্দ লজ্জা লজ্জা যোগ ইতো আছে তাই ইতচ মুকুলিত মুকুলিত মূল শব্দ মুকুল মুকুল যোগ ইতো মানে ইতচ পুলকিত পুলক আনন্দ মূল শব্দ কি পুলক যোগ পুলকিত ইতো আছে তাই ইতচ হ্যাঁ পুলক যোগ ইতচ পুলকিত 10 নম্বর আছে
দীর্ঘই প্রত্যয় কোনো শব্দের শেষে, বিশেষ করে সংস্কৃত শব্দ মানে সাধু ভাষার শব্দ, যদি দীর্ঘই থাকে, দীর্ঘইকার দীর্ঘই, তাহলে সংস্কৃততে সেটা হয় ইন। ইন বানান হর্ষই দন্তে নয় হর্ষ থাকবে, দীর্ঘই লিখতে হবে ইন, হর্ষই দন্তে নয় হর্ষন্ত ইন। যদি আমরা দীর্ঘই লিখে ইন লিখি ব্র্যাকেটে সেটাও হবে, নাহলে দীর্ঘই না লিখে যদি আমরা হর্ষই দন্তে নয় হর্ষই ইন লিখি সেটাও হবে। তাহলে ইন। সুখী মূল শব্দ যদি সুখ হয়, দীর্ঘই পড়ে রয়েছে, দীর্ঘই মানে সংস্কৃততে ইন, তাই সুখী সুখ যোগ ই মানে ইন। সাহসী মূল শব্দ সাহস, সাহস যোগ দীর্ঘই মানে ইন। সাহস। হ্যাঁ। গুণী গুণ যোগ দীর্ঘই মানে ইন, গুণী গুণ যোগ দীর্ঘই ইন। রোগী মূল শব্দ রোগ, রোগ যোগ দীর্ঘই মানে ইন। ধনী ধন মূল শব্দ ধন যোগ ই মানে ইন। হস্তি মূল শব্দ হস্ত, হস্ত থেকে হস্তি কথাটা এসছে, তাই হস্ত যোগ ই মানে ইন। জ্ঞানী জ্ঞান যোগ ই মানে ইন। আর ফণি, ফণি ঝড় এসেছিল না উড়িষ্যা হয়ে, হ্যাঁ ফণি, ফণি মানে সাপ, সাপের সমার্থক শব্দ ফণি, ফণা তোলে তাই ফণি, তাই ফণি মূল শব্দ ফণা, সাপ ফোনা থেকে তো এটা ফোনা হয়। ফণা যোগ ই মানে ইন, ফণি। তাহলে কটা আলোচনা করলাম? 10টা। হ্যাঁ 10টা আলোচনা হলো, 10টা। এই 10টা মুখস্থ করতে হবে সবাইকে। টাটা।